বিসমিল্লাহির রহমানির রহিম। ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসা কেন জরুরি? আমরা আমাদের বিগত কয়েক দশকের দিকে যদি ফিরে তাকাই তখন দেখব যে প্রতিটা সেক্টরই ভারতের উপর নির্ভরশীলতা একের পর এক আমরা বাড়িয়েছি এবং আমাদের বড় বড় কিছু খাত রয়েছে যেমন বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের মতো খুব গুরুত্বপূর্ণ খাতগুলো। এগুলোতে নিজেদের দেশীয় ব্যবস্থাকে উন্নয়নের দিকে মনোযোগী না হয়ে আমরা ভারতের দিকে আসলে বেশি নির্ভরশীলতা বাড়িয়ে এই দেশীয় সিস্টেমটাকে আসলে পণ্ড করে দিয়েছি এবং অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে নিয়েছি। আর এই ব্যাপারে রিসেন্টলি ভারতের সাথে আমাদের বর্তমানে জ্বালানি উপদেষ্টার মিটিং হওয়ার কথা আছে। তো সেই মিটিংকে সামনে রেখেই আমরা আসলে কি কি পদক্ষেপ নিতে পারি বা কোন কোন ব্যাপারগুলো আসলে আমাদের আরেকবার বিবেচনা করা উচিত, ভারতের কোন কোন প্রকল্পগুলো আমাদের দেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এই সবকিছু নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন লিখেছেন মুশাহিদা সুলতানা ম্যাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের। তো যাই হোক, এই প্রতিবেদনে তো বললামই বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। আমি একে একে সবগুলি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলে যাই প্রতিবেদনে। আমাদের এই বাংলাদেশের জ্বালানি ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্রটা, এটা তো বাংলাদেশের বলতে কি এটা প্রত্যেকটা দেশের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ, তাই না? কারণ দেশ চলেই হচ্ছে জ্বালানি বিদ্যুৎ এগুলো দিয়ে। তো গত 11 থেকে 14 ফেব্রুয়ারি ছিল এনার্জি উইক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আরকি। তো 11 থেকে 14 ফেব্রুয়ারি, আজকে তো হচ্ছে 13 তারিখ। তো মানে 11 থেকে 14 তারিখের মধ্যে হচ্ছে এনার্জি উইক নয়াদিল্লির। তো সেখানে হচ্ছে আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্যার এই সম্মেলনে অংশ নেবেন আরকি। তো যাই হোক, এখানে ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন ইদানিং চলতেছে। এর মাঝে এরকম একটা সম্মেলন। তো এই সম্মেলনে অবশ্যই আমাদের মনে রাখা উচিত ভারতের সাথে আমাদের জ্বালানি ক্ষেত্রে কি কি ইনভলভমেন্ট আছে এবং এগুলোকে আসলে বিগত সরকার তো একচেটিয়া ভাবে নিয়েছিল, এগুলাকে এখন আসলে জনস্বার্থমূলক কিভাবে করা যায়। তো প্রথমে তুলে নেওয়া যাক যে ভারত আসলে আমাদের জ্বালানি সেক্টরে কি কি প্রভাব ফেলতেছে বা কি কি জায়গায় হস্তক্ষেপ রাখতেছে বা কি কি জায়গায় আমরা নির্ভর হচ্ছি ভারতের উপরে। দেখা যায় যে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় 17.3% ভারত নির্ভর। চিন্তা করা যায় যে একটা দেশের টোটাল বিদ্যুৎ উৎপাদন যে ক্ষমতা আছে, আমাদের প্রায় মনে করি আমাদের এভারেজে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার হয়, তার প্রায় 17%ই আমরা সম্পূর্ণ ভারতের উপর নির্ভর। দ্বিতীয়ত, আমরা যেই বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি বা জ্বালানি হিসেবে ডিজেল আমদানি করি, ঠিক আছে, বা বিদ্যুৎ সরাসরি আমদানি করি, এই দুইটা আমদানিও কিন্তু আমরা অনেকাংশে ভারত নির্ভর হয়ে গেছি। তারপরে তৃতীয়ত, ভারতের দুইটা কোম্পানি আছে, রিলায়েন্স কোম্পানি, সেটা আমরা জানি ভারতের বিশাল ধনকুব আহ তার কোম্পানি আর কি, আর এনটিপিসি। এই দুইটা কোম্পানি দেখা যায় কি এই যে মেঘনাঘাটে এলএনজি ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র হবে তার বিনিয়োগ করতেছে এই কোম্পানি। তো আমরা এই ক্ষেত্রেও ভারতের উপর ডিপেন্ডেন্ট। তিনটা ক্ষেত্র দেখালাম। চতুর্থ একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র, আমরা সুনীল অর্থনীতির কথা বলি, সেক্ষেত্রে আমাদের যে ব্লক গুলো আছে, সামুদ্রিক ব্লক গুলো তো আমাদের সমুদ্রে অনেকগুলো ব্লকে ভাগ করেছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্লক আছে, সেই ব্লকের মধ্যেও ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এই যে কোম্পানিটা প্রায় 10 বছর ধরে 2014 সাল থেকে কাজ করে আসছে, কিন্তু এখনো কোনো উন্নতির মুখ দেখতে পারেনি। তো এই কোম্পানিটা কাজ করে আসছে এবং তারা আরো তাদের মেয়াদ এক্সটেন্ড করেছে। তো দেখেন এই দিকেও আমরা কি ভারত নির্ভরতা। আর এই কোম্পানি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা একটু পরে আসতেছে, এটা নিয়ে কিছু তথ্য আছে। যাই হোক, এরপরে আমরা নিউক্লিয়ার যে প্রকল্পটা করেছি, যেটা হচ্ছে আমরা উপরে উপরে বলা হয় রাশিয়া ভিত্তিক, তাই না? আসলে রাশিয়া ভিত্তিকই, কিন্তু সেখানেও কিন্তু ভারতের একটা বিশাল ইনভলভমেন্ট আছে, যেটা সরকার আড়াল করে। তো এই ব্যাপারটাও আমরা ভারতের উপর নির্ভর। তো দেখেন আমাদের জ্বালানি সেক্টরে মেজর 5টা জায়গায় ভারতের নির্ভরশীলতা রয়েছে: বিদ্যুৎ আমদানি করা, বিদ্যুৎ উৎপাদন করা, নতুন নতুন বিদ্যুৎ খাতে বিনিয়োগ ক্ষেত্রে, আমাদের সুনীল অর্থনীতির যে ব্লকগুলো আছে সমুদ্রে, সেই ব্লকের ক্ষেত্রে, এবং নিউক্লিয়ার এনার্জি ক্ষেত্রেও ভারতের হস্তক্ষেপ। তো একটা দেশের এতগুলা ক্ষেত্রে যদি ভারতের হস্তক্ষেপ থাকে, তো আলটিমেটলি আহ দেশের জন্য তো এটা বিশাল বড় একটা ভাবনার বিষয়, একটা ক্ষতিকর দিক হয়ে যেতে পারে। কেননা ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে আমরা জানা আছে, তারা কতটা স্বার্থপর পররাষ্ট্রনীতি প্রণয়ন করে সবসময়, স্বার্থকেন্দ্রিক। তো যাই হোক, এবার আসি যে আদানির সাথে যে স্বার্থবিরোধ। দেখেন আদানির সাথে স্বার্থবিরোধ নিয়ে অনেক ধরনের অনেক কথা হয়। ক্লিয়ার কাট তথ্য ম্যাম এখানে তুলে ধরেছে যে আদানির ঝাড়খণ্ডে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1600 মেগাওয়াট। এখন দেখেন 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ক্ষমতা,
এটার মধ্যে ক্যাপাসিটি চার্জের একটা ব্যাপার থাকে। এই সবগুলা ব্যাপার না, মানে এই যে প্রকল্পটা, এই প্রকল্পটার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু তারপর হাসিনা সরকার কি করছে, এটা তো সবসময় এটার সাথেই ছিল। হাসিনা পতনের পরে এই প্রকল্প বাতিলের দাবি উঠতেছে। এখন বাতিলের দাবি যখনই ওঠে তখন তারা বলতেছে নানান কথা, যে ক্যাপাসিটি চার্জ এই 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 বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে মনে করেন বাংলাদেশে সাপ্লাই করার জন্য, এই ধরনের নানান কথাবার্তা চলতেছে। তার মানে বাতিলের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করতেছে। এখন দেখি যে এখানে আমাদের দেশ থেকে আসলে কি পরিমাণ লুটপাট চলেছে। দেখেন, এই যে ঝাড়খণ্ডে যে বিদ্যুৎ কেন্দ্রটা, এর সক্ষমতার 62% ব্যবহার করা হয়েছে গত অর্থ বছরে। ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে 5,823,71,00,000 টাকা। চিন্তা করা যায়, প্রায় 5,000 কোটি টাকা, মানে প্রায় অর্ধ বিলিয়ন ডলারের মতো, মানে অনেক পরিমাণ। এটা মোট ক্যাপাসিটি চার্জের 20%। এবার আসি যে তাদের এই বিদ্যুতের খরচ কেমন। দেখেন, আমাদের দেশে বিদ্যুতের খরচ গড়ে থাকে 8.77 পয়সা, 8 টাকা 77 পয়সা। সেখানে এই আদানি থেকে যে প্রতি ইউনিট আমরা বিদ্যুৎ আমদানি করি সেটা 14 টাকা 2 পয়সা। তার মানে চিন্তা করা যায় প্রায় দ্বিগুণের কাছাকাছি দাম দিয়ে তাদের থেকে আমরা বিদ্যুৎ আমদানি করতাম। সেই বিদ্যুৎটা আবার আমাদের দেশীয় মার্কেটে বিক্রি করতাম কত টাকায়? সেটা দেশীয় মার্কেটে বিক্রি করতাম 8 টাকা 95 পয়সায়। তার মানে প্রায় 3,000 কোটি টাকা প্রতি বছরে শুধুমাত্র আদানি প্রকল্পের নামে বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি করার কারণে সরকার ভর্তুকি দিত। আর এই ভর্তুকি তো জনগণের টাকা থেকেই দেওয়া হয়। তার মানে এই প্রজেক্টটা আসলে জনস্বার্থ বিরোধী প্রজেক্ট। দ্বিতীয়ত একটা কথা হচ্ছে যে দেখেন, চাপ দিলে যে কাজ হয় তারও প্রমাণ আছে। যে 14 টাকা 2 পয়সার এই বিদ্যুৎ যে কিনতাম আমরা প্রতি ইউনিট, চাপাচাপির ফলে 2023-24-এ সেটা 12 টাকা করা হয়। 1 বছরের ব্যবধানে দাম মানুষের বাড়ে, তারটা কমাইছে। তার মানে দাম কমানোর অনেক জায়গা আছে। আসলে জনগণের সোচ্চার যতই না হোক, সরকারের কোনো সদিচ্ছা না থাকলে এগুলো আসলে কমানো সম্ভব না। তো আপনি বুঝতেই পারলেন যে কি পরিমাণ লুটপাট এই কেন্দ্র থেকে করা হয়েছে। এবার দেখেন, আদানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতার 34% কম বিদ্যুৎ কিনলে পিডিবি কে নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিতে হয়। তার মানে ওরা লিমিটও করে দিয়েছে যে 34% বেশি বিদ্যুৎ কিনতে হবে, এর কমে কিনা যাবে না। মানে টোটালি আসলে কি বলবো। তো এই বিদ্যুৎ কেন্দ্র কিনতে যাবতীয় যা খরচ আছে সকল কিছু আসলে পিডিবি কে দিতে হয়, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আর কি। এবার আসি যে এই প্রকল্পটা আমাদের যে উৎপাদন খরচ, বিদ্যুৎ উৎপাদনের মাত্রা, তার তুলনায় সামান্য একটা পরিমাণ বিদ্যুৎ, কিন্তু এতে আমরা খরচ করতেছি অনেক বেশি এবং বৈদেশিক মুদ্রা খরচ করতেছি। তাহলে এটা আলটিমেটলি বৈদেশিক মুদ্রার অপচয় না? এবং আমরা একই সাথে প্রায় আদানি গ্রুপের যে করের একটা অন্যায্য বোঝা আছে সেটাও বহন করতেছি, যা প্রায় $1 বিলিয়ন মতো। চিন্তা করা যায় যে কি পরিমাণে একটা মানে কর্মকাণ্ড হতো। এর উপরে যে আমরা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করব, সেই ক্ষেত্রে একটা বড় বাধা ছিল এই প্রকল্পটা। যে বাংলাদেশ সস্তায় সৌরবিদ্যুৎ দিয়ে এই প্রকল্প যদি প্রতিস্থাপন করতে চায়, তাহলে আদানিকে জরিমানা দিয়ে সৌরবিদ্যুৎ উৎপন্ন করতে হবে। তার মানে সে তখন জরিমানা নিবে। তো আসলে এই প্রজেক্টগুলো কিভাবে যে সাইন করে সরকার, এগুলা চিন্তার বাইরে। এই গেল আদানির সাথে বিদ্যুৎ প্রজেক্ট। এবার আসি রামপাল বিদ্যুৎ কেন্দ্র। দেখেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে 2022 এবং 23 সালে 2টা ইউনিট চালু করার কথা। রামপালটা তো টোটালি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এটার 2টা সমস্যা আছে। একটা কি জানেন? একটা হচ্ছে এটা পরিবেশ বিধ্বংসী। এটার কারণে বিভিন্ন পরিবেশ বিধ্বংসী হচ্ছে। এই বজ্রগুলা সরাসরি নদীতে ফেলে মাছ মারা যাচ্ছে। তারপরে যে চারণভূমি থাকে পশু পাখির জন্য, এই চারণভূমির পরিমাণ কমে গেছে। তাহলে একটা গেল ভাই পরিবেশগত দিক, যেটা আসলে সব ক্ষেত্রে সমস্যা হয়। আর এটা 10 থেকে 15 বার গত বছর বন্ধই হয়েছে এ পর্যন্ত ত্রুটির কারণে। তার মানে এটা আসলে আলটিমেটলি ওইভাবে কাজ করতেছে না যেভাবে সরকার দেখাচ্ছে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক, যে এই যে কয়লা দিয়ে বিদ্যুৎ করতেছে, সেই কয়লাও আমরা আমদানি নির্ভর, ভারতের থেকে আমদানি নির্ভর, এমন না আমাদের দেশীয় কয়লা থেকে। তার মানে এটা একে তো প্রকল্পটা হচ্ছে আপনার পরিবেশগত ক্ষতি, দ্বিতীয়ত আমাদের বৈদেশিক মুদ্রারও খরচ হচ্ছে। এমন হতো যে দেশ থেকে উৎপাদিত কয়লা দিয়ে চালাচ্ছি, তাহলে একটা কথা থাকতো, এটা বাইরের দেশের কয়লা থেকে, মানে ভারতের থেকে কয়লা থেকে নেই, এটাকে আবার চালানো হচ্ছে। তো চিন্তা করেন, এবং কয়লার অভাব যখন হয় তখন দেখা যায় এদিকে প্রোডাকশন বন্ধ হয়ে যায়। আর প্রোডাকশন বন্ধ হয়ে গেলে শুধু শুধু আমরা কি করি, ক্যাপাসিটি চার্জ একের পর এক দিয়ে যাচ্ছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল না করার পেছনে আবার যুক্তি দেখানো হয় যে এখানে তো ভাই বিনিয়োগ করা হয়েছে অনেক বেশি। তো এই বিনিয়োগ যদি করা হয় তাহলে দেখা যাবে যে এই চুক্তি যদি বাতিল করে দেই তাহলে শুধু শুধু বসে বসে 20 বছরে বিনা লাভে আমাদের কোনো লাভ হবে না।
প্রায় $160 কোটি আমাদের ঋণ পরিশোধ করতে হবে। তো এই জন্য অনেকে বলে যে না, বিদ্যুৎ কেন্দ্রটা থাকুক যেহেতু করে ফেলেছি। কিন্তু আসলে এটা তো জনগণের জন্য ব্যাপক ক্ষতি। কেননা এই যে কয়লাটা আমরা আসলে বাইরের থেকে আমদানি করতেছি, কয়লার সরবরাহ ঠিকমতো না হলে উৎপাদন ব্যাহত হয়, তখন ক্যাপাসিটি চার্জ শুধু জনগণকে পরিশোধ করতে হয়, পরিবেশের ক্ষতি হচ্ছে। তো এই সবগুলো মিলিয়ে আসলে এটা কতটা লাভবান, তো এই জন্য জনগণের পক্ষে যাতে একটা সিদ্ধান্ত আসে এই ব্যাপারে সরকারকে চিন্তা করার একটা আহ্বান জানিয়েছেন ম্যাম এখানে। আচ্ছা, এবার আসি, তাহলে প্রথম গেল আদানি, দ্বিতীয় আদানি বিদ্যুৎ যে প্রকল্পটা, দ্বিতীয় গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক। এবার তৃতীয় আসি মেঘনাঘাট এলএনজি ভিত্তিক। দেখেন এলএনজি আমরা জানি, এলএনজি কি, লিকুইফাইড যে ন্যাচারাল গ্যাস থাকে সেটাকে আমরা রিগ্যাসিফিকেশন করে আমরা সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করি আর কি, গ্যাসটাকে বার্ন করে। তো এটা হচ্ছে রিলায়েন্স কোম্পানি মেঘনাঘাট। তো এই রিলায়েন্স কোম্পানি আবার কি করেছে জানেন, এরা তো 750 মেগাওয়াট যে সক্ষমতা এলএনজি, এখন এখানে যে গ্যাস সরবরাহ করা যায়, দেখা যায় আমাদের দেশের আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রকে গ্যাস কম দিয়ে সেখানে আর সেই গ্যাসটা সরবরাহ করতে হইতেছে রিলায়েন্সকে। মানে কি বলবো আর কি, এখানে মানে অপ্রয়োজনীয় আর ব্যয়বহুল একটা প্রকল্প শুধু শুধু আসলে চালানো হচ্ছে। অন্যদিকে রিলায়েন্স কোম্পানির যেই লোকজন আছে, তারা এখানে তাদের লোকজনকে নিয়োগ দিচ্ছে। তো এই ক্ষেত্রেও বাংলাদেশে আসলে তাদের জন্য একটা খরচ বহন করতে হইতেছে। তো এটাও একটা আসলে কি বাংলাদেশের জন্য অসুবিধার দিক। এবার আসি যে বহুল আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বলা হয় শুধু রাশিয়ার সাথে, আসলে এটা রাশিয়ার সাথে না, এখানে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল। ত্রিপক্ষীয় চুক্তি তাহলে বুঝতে পারতেছেন তৃতীয় পক্ষকে, প্রথম পক্ষ বাংলাদেশের, দ্বিতীয় পক্ষ রাশিয়া, তৃতীয় পক্ষ ভারত ঢুকেছে এখানে। ভারত বলছে যে সহযোগী গ্রুপ থাকবে আমাদের দেশের সাথে। কিসের সহযোগী, যে তারা আমাদের নিউক্লিয়ার ক্ষেত্রে একটা সাপোর্ট দিবে, নিউক্লিয়ার সাপ্লাই সাপোর্ট হিসেবে দিবে আর কি। পরামর্শ হোক বা প্রযুক্তিগত সাপোর্ট হোক, মানব সম্পদ উন্নয়নে ভারত একটা ভূমিকা রাখবে। এখন দেখেন এই ধরনের এত বড় প্রজেক্টে ভারতের ভূমিকা, তাও নিউক্লিয়ার ক্ষেত্রে, এটা আসলে ভারত নিজের লাভের জন্যই করতেছে। কেন জানেন, কেন, এনএসজি নামের একটা গ্রুপ আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। মানে যারা হচ্ছে এই পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করে বা যে লোকবল সরবরাহ করে, তাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে আসলে ভারত নাই। এর কারণ কি, কারণ ভারত হচ্ছে এনপিটি যে চুক্তিটা আছে সেই চুক্তিটা স্বাক্ষর করেনি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। তো এটা স্বাক্ষর না করার কারণে তিনি এই গ্রুপে নাই, ভারত এই গ্রুপে নেই। কিন্তু ভারত যদি মনে করেন বাংলাদেশের এইরকম রামপালের মতো বড় প্রজেক্টে তারা এরকম কাজ করার সুযোগ পায়, পরামর্শের সুযোগ পায়, তখন দেখা যাবে কি এই ধরনের গ্রুপে ভারতের একটা স্ট্রং পজিশন গড়ে তুলবে। কেননা একই সাথে কিছু কিছু দেশ ভারতকে ওই গ্রুপে ইনভলভ করতে যাচ্ছে, তার মধ্যে রাশিয়া একজন। যদিও চীনের বিরোধিতার কারণে এখনো ভারত ঢুকতে পারতেছে না, কিন্তু এরকম অভিজ্ঞতা দেখিয়ে কিন্তু ভারত আসলে ওইখানে একটা তার প্রভাব রাখতে পারে আর কি। দ্বিতীয়, এটা হলো ভারতের একটা লাভ। এবার আসি ভারতের দ্বিতীয় আর একটা লাভ, সেটা কি জানেন, সেটা হচ্ছে দেখেন ভারত যেই আহ, আমাদের বলতে যে সহযোগিতা করবে, কিন্তু ভারতের উপরে তো বিশ্বাসযোগ্যতা আমরা ওইভাবে রাখতে পারি না। কেন, দেখা যায় ভারত আসলে হঠাৎ হঠাৎ তাদের চোখ পাল্টে ফেলে, তাই না, এরকম ব্যাপার দেখা যায়। আর এটা যদি নিউক্লিয়ার বিষয় হয়, তখন তো আসলে এটা একটা সমস্যার বিষয়, এটা বাংলাদেশের জন্য একটা কৌশলগতভাবে একটা ঝুঁকি। এই ঝুঁকির কারণ কি জানেন, কোন একটা বৈরিতা দেখা দিলে, যেমন রাশিয়ার সাথে ইউক্রেনের বৈরিতা দেখা দিয়েছিল, তখন রাশিয়া বলছে যে ইউক্রেনের নিউক্লিয়ার কেন্দ্রগুলোকে সে আক্রমণের হুমকি দেয়। তো ভারতের সাথে যদি বাংলাদেশের কোনো কালে বৈরী সম্পর্ক হয়, তখন তো এরকম কনফিডেন্সিয়াল ডাটা যেগুলোকে আমরা বলি, যে সংবেদনশীল তথ্য, এই তথ্য তো ভারত হ্যাক করতে পারে, যেহেতু এত সব জায়গায় ভারতের অ্যাক্সেস আছে, তাই না। তো এটা কিন্তু আসলে খুবই রিস্কি। তো সহযোগিতা চুক্তির নামে যে এরকম স্বাক্ষর করে আসলে ভারত আমাদেরকে করতেছে। আরেকটা বিষয় হচ্ছে ঠিকাদারি ক্ষেত্রে, দেখেন ভারতের সাথে এই যে এই রূপপুর প্রকল্পে 20 কিলোমিটার একটা সঞ্চালন লাইন আছে। সেই সঞ্চালন লাইনে ভারতের এক্সিম ব্যাংক বলছে যে ঋণ সহায়তা করবে। এক্সিম ব্যাংক ঋণ সহায়তা করবে, ভালো কথা, কিন্তু এরপরে আবার কি বলছে, এক্সিম ব্যাংকেরই নির্ধারিত লোক এই ঠিকাদারিতে কাজ করবে। এবং তখন দেখা যায় কি কাজের উদ্দেশ্যে খরচ অনেক বেশি বাড়িয়ে দেখিয়ে অতিরিক্ত খরচ বহন করতে, এবং এগুলো সব খরচ আলটিমেটলি আমাদের দেশেরই তো বহন করতে হবে, একদিন পরে দিই আর 2 দিন পরে দিই, তাই না। তো বিশাল সমস্যার কেন্দ্র কিন্তু এটা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি আমাদের সমুদ্রের ব্লক ওএনজিসি যে কোম্পানি, অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি। দেখেন অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি 2014 সাল থেকে কাজ শুরু করে এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায় নাই। এটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা কি জানেন, যে অয়েল এন্ড গ্যাস ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের ওদের হচ্ছে নিজস্ব কোনো প্রযুক্তি নাই, ওরা বাইরের দেশের প্রযুক্তি এনেই এই কাজটা আর কি সম্পন্ন করে। তো ভাই বাইরের দেশের প্রযুক্তি যদি ওরা আনতে পারে, তাহলে আমরা কেন আনতে পারতেছি না? তাহলে ওদেরকে এই কাজটা দিয়ে আমাদের নিজস্ব যে নিজ দেশে যে সক্ষমতা তৈরি, এর বাধা সৃষ্টি করতেছি না আমরা?
ম্যাম এটা দেখিয়েছে আর কি। তো যে ওদের কারণে তো আমাদের নিজ দেশের সক্ষমতা তৈরির পথে বাধা সৃষ্টি হচ্ছে। তো এই ব্যাপারটাও যাতে আমরা কি করি, আমরা ভালোভাবে লক্ষ্য রাখি। এবার আসি ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন। দেখেন, ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এবং তারপরে আসবে আমাদের ইআরএল এর কথা, ইস্টার্ন রিফাইনারি, খুব গুরুত্বপূর্ণ কথা। যাই হোক, আমি বলতেছি যে ভারতের নোমা নোমানালিগড় রিফাইনারি যে লিমিটেড আছে, সেখান থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। 1,30,000 টন। আমরা প্রায় বছরে 16 থেকে 17 লক্ষ টন ইআরএল এর মাধ্যমে আমদানি করি আর কি, মানে ইআরএল আমদানি করে আর কি। তো যাই হোক, 1,30,000 টন ভারতের থেকে আসবে। এখন দেখেন, এই যে ডিজেল কিনতেছি আমরা ভারত থেকে, এই যে নোমানালিগড় রিফাইনারি, ওরা আসলে অনেক পরিমাণ লাভ করতেছে, বিপুল পরিমাণ বিনিয়োগ করছে এবং লাভও করেছে, অনেক লাভবান হয়েছে। তাই যদি ভারতের একটা প্রতিষ্ঠান আমাদের দেশে ডিজেল রপ্তানি করে এরকম লাভবান হতে পারে, ভারত কিন্তু ডিজেল উৎপাদন করে না, ভারত বাইরের দেশ থেকে ক্রুড কিনে আনে রাশিয়ার থেকে, সেই ক্রুড ভারত রিফাইন করে আমাদের দেশে রপ্তানি করে তারা লাভবান হয়। তাহলে ভাই আমরা কেন রিফাইনারি করতেছি না? ইস্টার্ন রিফাইনারির যে সক্ষমতা, সেই সক্ষমতা বাড়ানোর কথা বারবার বলতেছে, এটাকে মডার্ন রিফাইনারির কথা বারবার বলতেছে, কিন্তু দেশের সরকার এটাকে টালবাহানা করে প্রকল্পে ঝুলিয়ে রাখতেছে। অথচ আমরা যদি করি তাহলে প্রতি ব্যারেলে $11, মানে প্রায় 1200 থেকে 1300 টাকা প্রতি ব্যারেলে সেভ হবে। আমাদের প্রায় 20 লক্ষাধিক ব্যারেল প্রতি বছর দরকার হয়। তো চিন্তা করেন কত ডলার আমরা সেভ করতে পারি এখান থেকে। অথচ সরকার এই ক্ষেত্রে অত বেশি কি, গত সরকার তো এটা নজরই দেয় নাই। তো এই আঞ্চলিক সুবিধা, এবার আসি সবচেয়ে সর্বশেষ যেটা আঞ্চলিক সুবিধা। দেখেন, আঞ্চলিক সুবিধার একটা বিষয় কি, সার্কের একটা প্রস্তাব ছিল। প্রস্তাবটা কি, যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে না, প্রত্যেকে নিজের সাথে নিজের সুবিধা অনুযায়ী বিদ্যুৎ কেনাবেচা করবে, তার প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে নিজেদের মধ্যে। ভারত এইটাকে উপেক্ষা করে সব দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে, যে ভারত কেন্দ্রিকই বানাচ্ছে সবাইকে। তো যেখানে আঞ্চলিক সুবিধা বিস্তার হবে, সবাই সবার সাথে বিদ্যুৎ কেনাবেচা থাকবে, দর কষাকষির ব্যাপার থাকবে, সবাই সবার মাধ্যমে মানে উপকৃত হবে। সেখানে ভারত একচেটিয়া ভাবেই এই চুক্তি থেকে সরে গেছে, মানে দ্বিপক্ষীয় চুক্তি করে প্রত্যেক দেশে নিজে নিজেই কাজটা করতেছে। তো ভারত তো এখানে আধিপত্য বিস্তার করার একটা খেলায় নেমেছে। তো আমাদের কি সেই ব্যাপারে সায় দেওয়া উচিত? আমাদের তো উচিত সেই ব্যাপারটা আসলে বুঝে চলার, কারণ নিজেদের ঝুঁকিটা আসলে বুঝে চলতে হবে। কারণ ভারতের সাথে এইভাবে করে রাখা, এটা আসলে এটা একটা ঝুঁকির দিক। তো যেহেতু আমাদের বর্তমান সরকার সংস্কারপন্থী সরকার, তো আমাদের উচিত একটা রোড ম্যাপ তৈরি না করে জ্বালানি বিষয়ে কোনো আলোচনা আসলে মানে আলোচনায় না যাওয়া, আসলে জনস্বার্থমূলক যেগুলো হবে এরকম ব্যাপারগুলোকে আগে এনশিওর করা, ঠিক আছে? ভারতের আধিপত্য যাতে এভাবে বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান নেওয়া উচিত, এবং অসম চুক্তির মাধ্যমে আসলে কোনো কাজ করা উচিত না। অসম চুক্তিগুলো পুনর্বিবেচনা বা বাতিল করা উচিত। তো তাইলেই দেখা যাবে কি আমরা দেশ আসলে, আমাদের দেশের জন্য এটা ভালো হবে এবং ভালোর দিকে দেশটা যাবে আর কি। তো এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে।